আলাইকুম। আমন্ত্রণ বাংলা বিশেষ সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ইলফিস। শুরুতে পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ উদ্বোধন। আওয়ামী লীগ যা বলে তা করে, বিএনপি জানে শুধু ষড়যন্ত্র, বললেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদের অপবাদ ঘোচাতে পৌর নির্বাচনে না গিয়ে উপায় ছিল না, বলেন মির্জা ফখরুল। চলমান রাজনৈতিক সংকট নিরসনে আশা সুরঞ্জিতের। গত বছর বাংলাদেশে ইসলামী প্রতিষ্ঠানগুলোর আয় প্রায় ২৫০০ কোটি টাকা, জানালেন ডক্টর বারাকাত। মৌলবাদীদের সম্পদ বাজেয়াপ্তের দাবি। পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, বসে যাবেন বিদ্রোহীদের অনেকে। কাল থেকে পুরোদমে জমবে প্রচার প্রচারণা। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। শুরু হলো নিজস্ব অর্থায়নে সরকারের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প, দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতুর মূল নির্মাণ ও নদী শাসন কাজ। গতকাল উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যা বলে তা করে। নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে, বিএনপির এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, নাশকতাকারী ও হুকুমদাতাদের বিচার হবেই। নির্বাচন নিয়ে অভিযোগ বিএনপির মুখে মানায় না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক উদ্বোধন হলো বহুপ্রত্যাশিত পদ্মা সেতু প্রকল্পের কাজ। প্রথমেই শরীয়তপুরের জাজিরায় নদী শাসন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু করেন ৭ নম্বর পিলারের মূল পাইলের কাজ। এমন ৪২টি পিলারেই দাঁড়াবে স্বপ্নের পদ্মা সেতু। চোখে পড়বে দৃশ্যমান অবকাঠামো। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির অভিযোগ তুললেও তা প্রমাণ করতে পারেনি বিশ্বব্যাংক। তাই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ছিল সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা সেই জাতি, যে জাতি সম্পর্কে জাতির পিতা বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। আজকেও সেটা প্রমাণিত হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষের যে সমর্থন, যে সাহস, যে শক্তি তারা আমাকে দিয়েছেন, এখানেই তো আমার মূল শক্তি। উপরে আল্লাহ রাব্বুল আলামিন আর নিচে বাংলাদেশের জনগণ। সুধী সমাবেশ শেষে নৌপথে পদ্মার অন্য পার মুন্সিগঞ্জের মাওয়ায় আসেন প্রধানমন্ত্রী। সেখানে মূল সেতু নির্মাণ কাজের উদ্বোধনের পর তিনি বলেন, প্রমাণ হয়েছে বাংলাদেশ পারে। অনেক ঝড়ঝাপটা আর চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে স্বপ্নের পদ্মা সেতু। ৬.১৫ কিলোমিটারের এই সেতু বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে সবচেয়ে বড় প্রকল্প। প্রায় ২৮,০০০ কোটি টাকা ব্যয়ে এই পদ্মা সেতু চালু হলে ঢাকা সহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হবে দক্ষিণ জনপদের ১৯টি জেলা, যার ফলে পাল্টে যাবে পুরো দেশের অর্থনৈতিক চিত্র। পরে বিকালে লৌহজংয়ের মাওয়াঘাট সংলগ্ন খানবাড়ি উত্তর মেদিনী মণ্ডলে মুন্সিগঞ্জ আওয়ামী লীগের জনসভায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা। স্বপ্ন পূরণের উৎসবে যোগ দিতে, ইতিহাসের সাক্ষী হতে জনসভাস্থল তখন লোকে লোকারণ্য। কণ্ঠে তাদের জয় বাংলা। আধ ঘন্টার বেশি বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুকে ঘিরে বদলে যাবে দুই পারের মানুষের জীবনমান। অভিযোগ করেন, বিএনপি দেশের উন্নয়ন চায় না, চায় দেশকে অকার্যকর করতে। বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিয়েছিলেন বলেও অভিযোগ তার। ওই হায়নার দল যেন আর এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, তার জন্য আওয়ামী লীগের হাতকে আপনারা শক্তিশালী করুন। যেমন উন্নয়নের কাজের যে গতিশীলতা এনেছি, তার জন্য আমরা অব্যাহত রাখতে পারি। শেখ হাসিনা বলেন, ৭১-এর মতোই ধ্বংসের নীতি নিয়ে চলে বিএনপি। জবাব দেন নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনার। আজকে যখন তারা নির্বাচন নিয়ে কথা বলে, বেগম খালেদা জিয়া ৯৬ সালে ১৫ই ফেব্রুয়ারি ভোটার বিহীন নির্বাচন করেছিল বলে বাংলাদেশের মানুষ আন্দোলন করে মাত্র ১.৫ মাসের মধ্যে খালেদা জিয়াকে ক্ষমতা থেকে বিদায় করেছিল, নাকে খত দিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। যে সংগঠন তৈরি করেছে সেই সংগঠনই তো অবৈধ, তারা আবার বৈধ কাজ করবে কি করে? রাজনৈতিক কারণে বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগও নাকচ করে দেন প্রধানমন্ত্রী। মানুষ হত্যা করে তো ওই খুনি আর ওই ধ্বংসকারী, তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদের কি ফুলের মালা গলায় দিয়ে পুজো করতে হবে? খালেদা জিয়া কি তাই চায়? সেটা হবে না। যারা এই আগুন দিয়ে পুড়িয়েছে, যারা হুকুমদাতা, যারা অর্থ সরবরাহ করেছে, যারা পরিকল্পনা করেছে,
প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমরা দেব না। বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র চলতেই থাকবে, এতে ঘাবড়ানোর কিছু নেই বলেও নিজের অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। পদে পদে বাধা, গ্রেফতার আর হত্যার হুমকি থাকার পরও পৌর নির্বাচনে যাচ্ছে বিএনপি। কারণ গণতন্ত্র রক্ষায় এছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই বলেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়তো বিএনপিকে গণতন্ত্র বিরোধী জঙ্গিবাদী শক্তি হিসেবে প্রমাণের ষড়যন্ত্র বাস্তবায়ন করা হতো। তাই তামাশার এই নির্বাচনে গিয়ে বিএনপি জনগণের পাশে থাকতে চায় বলে জানান মির্জা ফখরুল। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের আলোচনায় পৌরসভা নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিকূলতার মাঝেও কেন এই নির্বাচনে অংশ নেয়া সেই ব্যাখ্যা দেন তিনি। আমরা জানি এখানে আপনি নির্বাচন করার জন্য কোনো স্বাধীনতা পাবেন না। আমরা জানি যেখানে পদে পদে বাধা দেওয়া হবে, গ্রেফতার করা হবে, এমনকি হত্যা পর্যন্ত করা হতে পারে। তারপরেও আমরা এই নির্বাচনে গেছি, কারণ আমাদের সামনে তো বিকল্প কোনো পথ নেই। আমরা একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা একমাত্র নির্বাচনের মধ্য দিয়েই পরিবর্তন বিশ্বাস করি, কারণ আজকে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এটাকেও একটা ছুতা করে দিয়ে আমাদেরকে জঙ্গিবাদী গণতন্ত্র বিরোধী শক্তি হিসাবে চিহ্নিত করবার জন্য সমস্ত রকমের আয়োজন সুসম্পন্ন হয়েছে। নির্বাচনে পরাজয়ের শঙ্কা থেকে সরকার দমন নীতি অব্যাহত রেখেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সারা দেশে কারাগারগুলো আবারও বিরোধী মতের নেতা কর্মীদের দিয়ে পূর্ণ করা হচ্ছে। ভয়াবহ একটা পরিণতির দিকে দেশ জাতিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে এখানে উগ্রবাদের কথা বলা হচ্ছে, জঙ্গিবাদের কথা বলা হচ্ছে। পশ্চিমারা বারবার করে বলছে যে এখানে জঙ্গিবাদ আসছে। সেই উগ্রতা, জঙ্গিবাদ, সেই সন্ত্রাস তখনই বৃদ্ধি পায় যখন গণতন্ত্র থাকে না, মানুষের বাক স্বাধীনতা থাকে না, মানুষজন কথা বলতে পারে না। গণতান্ত্রিক শক্তিগুলো যখন পরাজিত হয় তখনই উগ্রবাদ জেগে ওঠে। উত্থান পতনের পরও জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গতকাল গুলশানে দলের ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের কয়েক সদস্য অংশ নেন। এতে চলমান রাজনীতি এবং পৌর নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। বিশেষভাবে উঠে আসে নির্বাচনকে সামনে রেখে সারা দেশে গণগ্রেফতার, হামলা, মামলা ও নির্যাতনের বিষয়টি। আন্দোলনের অংশ হিসেবে পৌর নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে জানান বৈঠকে অংশ নেওয়া নেতারা। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে পৌর নির্বাচন একটি বড় ভূমিকা রাখতে পারে আশা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সুরঞ্জিত সেন আরও বলেন, নির্বাচন ছাড়া সামনে ক্ষমতা হস্তান্তরের কোনো পথ খোলা নেই। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে গণতান্ত্রিক ধারার বিজয় হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। মার্কিন সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী অর্থনীতি নিজেদের স্বার্থে পৃথিবীর বিভিন্ন দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ডক্টর আবুল বারাকাত। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি বলেন, সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর কাছে বিভিন্ন দেশের জলসীমা, আকাশসীমা ও খনিজ সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। যে কোনোভাবে তার উপর নিয়ন্ত্রণ করতে চায় তারা। এই কারণে জঙ্গি ও সন্ত্রাসীদের সৃষ্টি করছে তারা, আর তাদের দমনের নামে যুদ্ধ বেঁধে দিচ্ছে। এতে ওই রাষ্ট্রগুলোর উদ্দেশ্য সফল হচ্ছে। দেশের জঙ্গি দমনে সরকারকে আরও কঠোর অবস্থানে যেতে পরামর্শ দেন আবুল বারাকাত। তিনি বলেন, শুধু 2014 সালে বাংলাদেশ ইসলামী প্রতিষ্ঠানগুলো 2464 কোটি টাকা আয় করেছে। এটি দেশের জন্য ভয়ানক। বাংলাদেশের সব মৌলবাদী প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্তের দাবি করেন আবুল বারাকাত। পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। এরপরই প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। 14 ডিসেম্বর থেকে দলীয় প্রতীকে জোরে সোরে মাঠে নামবেন প্রার্থীরা। আজ থেকে বিদ্রোহী প্রার্থীরাও নির্বাচন থেকে সরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। বগুড়া, মানিকগঞ্জ, সাতক্ষীরা ও রংপুরের বদরগঞ্জে নির্বাচনী তথ্য নিয়ে দেখুন একটি টেস্ট রিপোর্ট।
বগুড়া পৌরসভায় প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপির হেভিওয়েট দুই মেয়র প্রার্থী। নানা প্রতিশ্রুতির ফুলঝুরিতে সক্রিয় তারা। এদিকে দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন চানের নেতৃত্বে মাঠে নেমেছে নির্বাচন পরিচালনা কমিটি। এদিকে প্রতীকের অপেক্ষায় না থেকে প্রচারণায় নেমেছেন মানিকগঞ্জ সদর পৌরসভা নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছে তারা। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। আমার ব্যক্তিগত ইমেজ এবং নৌকার ইমেজ, দুই ইমেজে আমি অনেক অনেক এগিয়ে আছি। অনেকে বলে যে বিদ্রোহী প্রার্থী, আসলে আমি বিদ্রোহী প্রার্থী না, আমি আওয়ামী লীগের প্রার্থী। জেলা বিএনপির যে নেতৃবৃন্দ যে শ্রম, যে চেষ্টা আমার জন্য করতেছে, তাতে আমি ব্যাপক সাড়া পেয়েছি। প্রার্থী নিয়ে নানা হিসাব নিকাশ করছে সাতক্ষীরার ভোটাররা। 17 দিন পর কে বসবেন নগর পিতার চেয়ারে, সেই টার্গেটে প্রার্থীরা। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা জেলার দলীয় পদ অলংকৃত করলেও স্বতন্ত্র প্রার্থীর পেশায় একজন ব্যবসায়ী। অন্যদিকে জমে উঠেছে রংপুরের বদরগঞ্জ পৌর নির্বাচনের মাঠ। 1999 সালে প্রতিষ্ঠার পর চতুর্থবারের মতো ওই এলাকায় মেয়রের দৌড়ে হাফ ডজন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে 30 জন, সংরক্ষিত মহিলা আসনে মাঠে রয়েছেন 15 জন। আগামী দিনে চতুর্থবারের মতো অবশ্যই নির্বাচনে বিজয় অর্জন করব। এখানে বদরগঞ্জে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের লাঙ্গল মার্কার প্রভাব। নির্যাতনের শিকার হচ্ছি বিভিন্নভাবে। গণতান্ত্রিক অধিকার আমাদের হরণ করা হচ্ছে, অযথা পুলিশি হয়রানি, অযথা মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। সে কথাগুলো আমরা তুলে ধরবো। জয়ের ব্যাপারে আমি তো আশাবাদী, অন্তপক্ষে মহিলাদের ভোটটা আমি পাবো। রবিবার থেকে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমে আসবে বলে আশা করছে প্রধান দুই দল। নাজমুন মিলি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে নোয়াখালী চৌমোহনীতে বিএনপির মেয়র প্রার্থী জহিরুদ্দিন হারুনের উঠোন বৈঠকে হামলা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। এতে ককটেল বিস্ফোরণ ও শটগানে গুলি ছোড়া হয়, আহত হয়েছে 3 জন। বিএনপির দলীয় মেয়র প্রার্থী জহিরুদ্দিন হারুন জানান, পৌরসভা নির্বাচনে গণসংযোগ শেষে গতকাল সন্ধ্যায় পৌর এলাকার হাজিপুর গ্রামের নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক উঠান বৈঠকে বসেন তিনি। সেখানেই মুখোশধারী সন্ত্রাসীরা অতর্কিত কয়েক রাউন্ড গুলি ছুড়লে বিএনপি কর্মী শাওন সহ 3 জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, দলীয় কোন্দলের জেরেই এ ঘটনা। উপকূলীয় এলাকায় এক মুহূর্ত স্বাধীনতার পতাকা নামতে দেননি সুন্দরবনের মুক্তিযোদ্ধারা। ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানি গানবোটকে সামান্য অস্ত্রেই মোকাবেলা করেছেন তারা। প্রতিকূল প্রকৃতিও দমাতে পারেনি তাদের, ভাঙেনি মনোবল। তাই তো বয়সের শেষ প্রান্তে এসেও দেশের জন্য কাজ করতে চান দেশ জন্ম দেয়ার সেই বীরেরা। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে সিকান্দার রেমানের বিশেষ রিপোর্ট। দেশ স্বাধীন হলো, বিজয় অর্জন করলাম, সেই দেশে যখন দেখি উগ্রবাদ, জঙ্গিবাদ এবং হানাহানি, খুনাখুনি, তখন চিন্তা করি এই বাংলার জন্য, এই স্বাধীনতার জন্য কি আমরা সেদিন যুদ্ধ করেছিলাম? স্বাধীনতার এত বছর পর এসেও নিজেদের অতৃপ্তির কথাই বারবার বলছিলেন রণাঙ্গনের এই বীর যোদ্ধারা। আমাকে 10,000 টাকা ভাতা বা একটি বাড়ি বানিয়ে দেবে এজন্য মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধ করেছিলাম বাংলাদেশের মানুষের জন্য। যে কোনো মূল্যে আমাদের দেশ মুক্ত করব, এটিই ছিল আমাদের আসলে মনোবল এবং জাতীয় ঐক্য ছিল। আর আজকে দেখেন আমাদের জাতি বহুদা বিভক্ত হয়েছে। প্রকৃতি আর পাক হানাদার সবকিছুই যেখানে প্রতিকূলে, সেখানে নতুন দেশ প্রতিষ্ঠার অকৃত্রিম শপথ জেতার প্রেরণায় তারা ছিলেন আগুয়ান। আমরা তুষ্খালি আক্রমণ করলাম, গোডাউন অপারেশন করে আমরা চাউল টাউল সব নিয়ে আসলাম এখানে। তখন আর খাবারের আমাদের কোনো অভাব ছিল না। এই চাল আমরা ভারতেও পাঠাইছি শরণার্থীদের জন্য। যুদ্ধের ভয়াল দিনগুলোর কথা মনে করে আজও শিহরিত উপকূলীয় এলাকার মুক্তিযোদ্ধারা। যখন আমাদেরকে অ্যাটাক করে ফেলাই দিল, তখন আমরা কোনো দিকে না পাই, আমি বলেশ্বর নদীতে দাদা ভাই পড়লাম। বলেশ্বর নদী পড়ার পরে
বলেছেন যে যাওয়ার ভিতরে একটা কলা গাছ সামান্য ছোট্ট একটা কলা গাছ ধরিয়া একটা রাইফেল সহ আমি 100 রান গুলি সহ আমি নদীর উপরে সেই 5 মাইল জায়গায় সাঁতারে আমি ওভার করতে গেলাম। স্থলপথে ভারী সব অস্ত্রের সামনে নিজেদের দাঁড় করানো যুবক মুক্তি সেনাদের টকবকে রক্ত হয়তো মানিয়ে নিয়েছিল, কিন্তু বয়সের শেষ ভাগে এসেও স্বাধীন দেশের প্রতিকূল পরিবেশ ভীষণ ভাবায় এই বীর যোদ্ধাদের। প্রতিকূল প্রকৃতি তার সঙ্গে পাকিস্তানি বাহিনীর শক্ত অবস্থান সত্ত্বেও এ অঞ্চলের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধের প্রায় পুরোটা সময় জুড়েই সুন্দরবনে বাংলাদেশের পতাকা নামতে দেয়নি। বীর বিক্রমে তারা যুদ্ধ করে ছিনিয়ে আনে দেশের স্বাধীনতা। আজ এত বছর পরে এসে তারা চায় মূল্যায়ন, চায় রাষ্ট্রযন্ত্রে কাজে লাগতে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, গোলবরিয়ার খাল, শরণখোলা, বাগেরহাট। নিচে গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। দিনাজপুরের ইসকন মন্দিরে হামলার ঘটনায় আটক শরীফ 3 দিনের রিমান্ডে। চুয়াডাঙ্গায় ওঠে কুপিয়ে 5 জনকে জখম। বিপিএল এ রংপুরকে হারিয়ে ফাইনালে কুমিল্লা। ঢাকার বিপক্ষে জিতে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের মুখোমুখি বরিশাল। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। দিনাজপুরের ইসকন মন্দিরে হামলার ঘটনায় আটক শরীফুল ইসলামকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এদিকে চুয়াডাঙ্গায় কুপিয়ে 5 জনকে জখম করেছে দুর্বৃত্তরা। ইসকন মন্দিরে হামলার ঘটনায় আটক শরীফুলকে গতকাল আদালতে তোলার পর এই আদেশ দেন দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতের বিচারক আহসানুল হক। এদিকে গুলি ও বোমা হামলার ঘটনায় আলাদা 2টি মামলা হয়েছে দিনাজপুরে। বিদেশি নাগরিক হত্যার চেষ্টা, কান্তজি মন্দিরে রাসমেলায় এবং ইসকন মন্দিরে গুলি বোমা হামলা, পেট্রোল পাম্পে লুটসহ সব হামলার ঘটনায় জেএমবি জড়িত বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির। শনিবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এদের ইন্ধনদাতাদেরও খোঁজা হচ্ছে। এদিকে শনিবার রাতে হাটকালুগঞ্জের ওরসে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে চুয়াডাঙ্গার ভোজন বিলাস হোটেলের কর্মচারী সোহেল এবং আরিফ হোসেন, রফিক, জামেলা খাতুন ও তার ছেলে সেলিম। পুলিশ বলছে ব্যক্তিগত দ্বন্দ্বেই হাটকালুগঞ্জ দরবারে হামলা হয়েছে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দু 2050 সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার ঐতিহাসিক অঙ্গীকার করেছেন বিশ্ব নেতারা। শনিবার প্যারিসে জলবায়ু সম্মেলনের শেষ দিনে এ ব্যাপারে একমত হয়েছেন তারা। এতে আইনগত বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস। কার্বন গ্যাস নিরসন কমানো ইস্যুতে এই প্রথম একটি ঐক্যমত্যে পৌঁছালো বিশ্বের দেশগুলো। এর আগে টানা 16 ঘণ্টা বৈঠক শেষে জলবায়ু চুক্তির খসড়া চূড়ান্ত করেন বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেয়া 195টি দেশের প্রতিনিধিরা। প্রায় 2 সপ্তাহের দর কষাকষির পর বিশ্ব জলবায়ু চুক্তির নতুন খসড়ায় রাজি হন তারা। একই সাথে বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় 2020 সাল থেকে উন্নয়নশীল দেশগুলোকে প্রতি বছর 100 কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে খসড়াতে। এবার ক্লেমন খেলার সংবাদ। বিআরপি বিপিএল ফাইনালে ওঠার একতরফা লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে উড়ে গেল রংপুর রাইডার্স। কোয়ালিফায়ার 1-এ 72 রানের এই জয়ে বিপিএল সিজন 3-তে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে কুমিল্লা। মিরপুরে কুমিল্লার 7 উইকেটে 163 রানের স্কোর তাড়া করতে নেমে আবু হায়দার রনি ও আসহার জায়েদের বোলিং তোপে 91 রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। অনিশ্চয়তার খেলা ক্রিকেটকে বলা হয় ক্যাপ্টেন্স গেম। ম্যাচের গতি প্রকৃতি অনুযায়ী ক্যাপ্টেনের কৌশলী বুদ্ধি আর তাৎক্ষণিক সিদ্ধান্তের মধ্যে নিহিত থাকে জয় ছিনিয়ে আনার গৌরব। বিপিএলের কোয়ালিফায়ার 1-এর সেই লড়াইয়ে কুমিল্লার কাছে রংপুরের পরাজয় ছাপিয়ে তাই আলোচনায় মাশরাফির কাছে সাকিবের হার।
টুর্নামেন্টের শুরুতে সাকিব, মুশফিক, তামিমদের নিয়ে আলোচনার আড়ালেই পড়ে গিয়েছিলেন মাশরাফি, কিন্তু সেই নরাল এক্সপ্রেসই সামনে থেকে নেতৃত্ব দিয়ে কুমিল্লাকে তুলে এনেছেন স্বপ্নের ফাইনালে। টস হেরে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার বড় স্কোরের ভিত গড়ে দেন ইমরুল কায়েস ও লিটন দাস। 11 ওভারে 79 রানে জুটি করে লিটন দাস 28 রান করে বিদায় নিলেও ইমরুলের ব্যাটে রানের চাকা সচল রাখে কুমিল্লা। মিডল অর্ডারে নিজেকে উপরে তুলে আনলেও 1 রানে আউট হয়ে সুবিধা করতে পারেননি মাশরাফি। হতাশ করেছেন আন্দ্রে রাসেল, 6 নম্বরে ব্যাট করতে নামা আহমেদ শেজাদ ও অলোক কাপালি। রংপুরের শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার বোলিংয়ে 19 রানে 4 উইকেট হারিয়ে রানের গতি স্তব্ধ হয়ে যায় কুমিল্লার। তবে ইমরুল কায়েসের 48 বলে 67 রানের ইনিংসের পর কুমিল্লার হয়ে ব্যাট হাতে আলো ছড়ান আজহার জাইদি। ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলা পাকিস্তানি এই অলরাউন্ডারের 15 বলে অপরাজিত 40 রানের ঝড়ো ইনিংসে 7 উইকেটে 163 রানে চ্যালেঞ্জিং স্কোর করে কুমিল্লা। রংপুরের পক্ষে 26 রানে 5 উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শন করেন পেরেরা। 164 রানের টার্গেটে শুরুটা ভালো ছিল রংপুরের। উদ্বোধনী জুটিতে 4 ওভারে যোগ হয় 33 রান। এমন পরিস্থিতিতে ম্যাচ হাতের মুঠোয় আনতে এবারে বিপিএলের সেন্সেশন পেসার আবু হায়দার রনির হাতে বল তুলে দেন মাশরাফি। ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দেন রনি। তার প্রথম ওভারে পরপর 2 বলে সৌম্য সরকার 9 ও লিন্ডল সিমন্স 25 রানে আউট হলে ম্যাচে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। এক প্রান্তে যখন পেসে ঝড় তুলছেন রনি, তখন অন্য প্রান্তে ব্যাটসম্যানদের বোকা বানাতে স্পিনার জায়দিকে বল তুলে দেন মাশরাফি। পেস ও স্পিন কম্বিনেশনে এই 2 বোলার চেপে ধরেন রংপুরকে। 36 রানের প্রথম উইকেট হারানোর পর 68 রানে রংপুরের সপ্তম উইকেটের পতন। ম্যাচ থেকে ছিটকে পড়ে সাকিবের দল। বোলিং ব্যর্থতার মতো 0 রানে আউট হয়ে ব্যাটিংও হতাশ করেন সাকিব। তার সাথে মোহাম্মদ নবী, থিসারা পেরেরা, ড্যারেন সামি হতাশ করলে 70 ওভারে 91 রানের শেষ হয় রংপুরের ইনিংস। কুমিল্লার পক্ষে আবু হায়দার রনি ও জাহিদি 4টি করে উইকেট ভাগ করে নিয়েছেন যথাক্রমে 19 ও 11 রান দিয়ে। দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে ফাইনালে পৌঁছে যায় মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা হন জাইদি। তবে এই ম্যাচ হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে রংপুর রাইডার্সের। সেজন্য এলিমিনেটর ম্যাচ জয়ের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার জিততে হবে তাদের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। বিপিএলে এলিমিনেটর ম্যাচে ঢাকায় ডায়নামাইটসকে 18 রানে হারিয়েছে বরিশাল বুলস। এই জয়ে ফাইনালে ওঠার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ রংপুর রাইডার্সের মুখোমুখি হবে বরিশাল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ক্রিস গেইলের 19 বলে 31 এবং সাব্বির আহমেদের 41 রানে বড় স্কোরের সম্ভাবনা জাগায় বরিশাল। শেষ দিকে অধিনায়ক মাহমুদুল্লাহ 37 রানে 5 উইকেটে 135 রানের স্কোর পায় বুলসরা। ঢাকার পক্ষে মুতাফিজ 2 উইকেট নেন। জবাবে 69 রানে সেরা 5 উইকেট চাপে পড়ে ঢাকা। মোহাম্মদ সামির 1 ওভারে 20 রান তুলে ম্যাচে কিছু উত্তেজনা ছড়ায় ঢাকা। তবে তাইজুল ইসলামের পরপর 2 বলে ওয়ালার 18 ও মোসাদ্দেক 26 করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। আল আমিন ও কেভিন কুপার 3টি করে এবং তাইজুল ইসলাম 2টি উইকেট নেন। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ উদ্বোধন। আওয়ামী লীগ যা বলে তা করে, বিএনপি জানে শুধু ষড়যন্ত্র, বলেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদের অপবাদ ঘোচাতে পৌর নির্বাচনে না গিয়ে উপায় ছিল না, বলেন মির্জা ফখরুল। চলমান রাজনৈতিক সংকট নিরসনের আশা সুরজিতের। গত বছর বাংলাদেশে ইসলামী প্রতিষ্ঠানগুলোর আয় প্রায় 2,500 কোটি টাকা, জানালেন ডক্টর বারকাত। মৌলবাদীদের সম্পদ বাজেয়াপ্তের দাবি। পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। বসে যাবেন বিদ্রোহীদের অনেকে। কাল থেকে পুরোদমে জমবে প্রচারণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।